সো হ্যালো, আজকে আমাদের যে টপিক আছে স্ট্রাকচার অফ অ্যাটম, তো সেই স্ট্রাকচার অফ অ্যাটম আজকে কভার করছি। অ্যান্ড যেহেতু বলেছিলাম যে স্ট্রাকচার অফ অ্যাটম কিছু অ্যানিমেশন ইউজ করবো, অ্যান্ড দ্যাট ইজ ওয়াই আমি স্মার্ট বোর্ডের ইউজ করছি, ফলে স্ট্রাকচার অফ অ্যাটমটা বোঝাতে অনেকটা সুবিধা হবে। তো ঠিক আছে, তো প্রথমে স্ট্রাকচার অফ অ্যাটম শুরু করার আগে আমাদের জানতে হবে হচ্ছে যে এই যে অ্যাটম, এই অ্যাটম বস্তুটা কী জিনিস। অ্যাটম কি? অ্যাটমের সহজ বাংলা হলো হচ্ছে পরমাণু। ওকে, চ্যাপ্টারটার আরেকটা নাম পরমাণুর গঠন। ঠিক আছে, এই পরমাণুটা কী জিনিস, পরমাণু সম্পর্কে ধারণাটাই অনেকের ক্লিয়ার নেই। তাহলে জানতে হবে যে পরমাণু কী জিনিস। ঠিক আছে, ধরে নাও যে একটা মৌল আছে বা একটা অবজেক্ট আছে। ঠিক আছে, র্যান্ডাম কোনো এক ধরনের অবজেক্ট, র্যান্ডাম একটা অবজেক্ট আছে। ঠিক আছে, তো এই অবজেক্টটাকে, তো এই যে অবজেক্টটা আছে, এই অবজেক্টটাকে আমি এবারে ভাঙবো। ওকে, অবজেক্টটাকে ভাঙবো, অবজেক্টটাকে ভেঙে এর থেকে আমি একটা ছোট পিস পেলাম, ছোট অবজেক্ট পেলাম একটা। এটাকে আবার ভাঙবো, এর থেকে আরও ছোটো একটা অবজেক্ট পেলাম, আরও ভাঙবো, এর থেকে আরও ছোটো অবজেক্ট পেলাম, আরও ভাঙবো, আরও ছোট্ট অবজেক্ট পেলাম। দেন এইভাবে এই ভাঙার প্রসেস চলতে 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 একটা সময় আমি এমন একটা পার্টিকেল পাবো, যেইটাকে যখনই ভেঙে দেবো, যদি আমি এটাকে ব্রেক করে দিই, তাহলে এই পার্টিকেলটাকে ব্রেক করলে এই মূল অবজেক্টের যে সমস্ত ধর্ম আছে সেই ধর্মগুলো আর থাকবে না। মানে আমি বলতে চাইলাম যে এই যে ভাঙার পর আমরা এই যে লাস্ট যে অবজেক্টটা পাবো, এই অবজেক্টটা হলো হচ্ছে সেই ক্ষুদ্রতম অবস্থা, সেই ক্ষুদ্রতম অংশ যেখানে বস্তুটির বা মৌলটির সব ধর্ম বর্তমান। ওকে, যখনই এই যে এই অবজেক্টটা আছে, এই অবজেক্টটাকে আমি যখনই ভেঙে দেব, তখনই কী হবে, এই যে এর যে সমস্ত ধর্মগুলো আছে, ভৌত ধর্ম বা রাসায়নিক ধর্ম, সেই ধর্মগুলো চলে যাবে। তাহলে আমরা এখন চলে আসছি হচ্ছে এই অবজেক্টটার উপরে। ওকে, তাহলে আমরা সেই অবজেক্টটা নিয়ে চলে আসি। তো এই যে অবজেক্টটা, যেই অবজেক্টের মধ্যে ওই বস্তুটার মানে সমস্ত ধর্মগুলো বর্তমান আছে, সমস্ত রাসায়নিক ধর্ম, ভৌত ধর্ম আছে, সেই অবজেক্টটা হলো হচ্ছে আমাদের অণু। অ্যান্ড এই অণুকে যখন আমরা আরও ভেঙে দেব, তখন তার থেকে যে বস্তুর উৎপন্ন হবে সেটা হলো হচ্ছে আমাদের পরমাণু। তো কোশ্চেন হলো, এই পরমাণুটা কী বস্তু? পরমাণু হলো সেই জিনিস যেটা মৌলের ক্ষুদ্রতম অংশ, এবং এই দুটো বা একটা পরমাণু মিলে অণু তৈরি হয়। অণুর মধ্যে সমস্ত ধর্ম বর্তমান থাকে, পরমাণুর মধ্যে সমস্ত ধর্ম বর্তমান থাকতেও পারে অ্যান্ড নাও থাকতে পারে। সো হয়ে গেল পরমাণু এইটুকুনি। মানে একটা মৌলকে ভাঙতে ভাঙতে সেই ক্ষুদ্রতম অংশ, যাকে আর ভাঙলে সেই মৌলটা কিছুই থাকলো না, ওই মৌলটা থাকলো না। ঠিক আছে, তাহলে এবার আমরা চলে এসেছি শুধু এই পরমাণুতে। ওকে, তাহলে এখন আমাদের টপিক শুধু পরমাণু। এবারে আমাদের চ্যাপ্টারটা হলো হচ্ছে স্ট্রাকচার অফ অ্যাটম। অ্যাটম মানে বললাম পরমাণু। তাহলে চ্যাপ্টারটার মূল জিনিসটাই হলো হচ্ছে যে একটা পরমাণুর গঠন। ঠিক আছে, তাহলে এই পরমাণুর গঠন তো একদিন আবিষ্কার হয়নি। পরমাণুর গঠনটা আবিষ্কার হয়েছে ধীরে ধীরে। প্রথমে কেউ একটা জিনিস আবিষ্কার করলো, তারপরে কেউ আরও একটা জিনিস আবিষ্কার করলো, কেউ আরও ভিতরে আরও ডিটেলস আবিষ্কার করলো, এভাবে ধাপে 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 আমাদের পরমাণুটা এসেছে। আমাদের যে বর্তমান ধারণা কিন্তু বোর মডেল নয়। আমরা যে মডেলটা নিয়ে পড়ব সেটা হলো হচ্ছে কোয়ান্টাম মডেল। এটা বইয়ে উল্লেখ নেই, বলে দিলাম। আমরা পরমাণু যে মডেলটা পড়ব সেই মডেলটা বোর মডেল নয়, সেই মডেলটা হলো হচ্ছে আমাদের কোয়ান্টাম মডেল। পরমাণু সেই মডেলটা আমাদের কোয়ান্টাম মডেল। ওকে, তাহলে যাই হোক, এবারে দেখবো হচ্ছে এই কোয়ান্টাম মডেল কী। কোয়ান্টাম মডেল দেখার আগে পরমাণুর কিছু জিনিসগুলো দেখিনি, যে পরমাণু কীভাবে এসছে না এসছে সেটা। পরমাণু স্টোরি বলতে গেলে আমাদের দেখতে হবে হচ্ছে 1878 খ্রিস্টাব্দ। কত বললাম? আমাদের চলে যেতে হবে হচ্ছে 1878 খ্রিস্টাব্দ।
এই সময় কী হলো, বিজ্ঞানী উইলিয়াম ক্রুক্স কাঁচের নল নিয়ে কিছু পরীক্ষা নিরীক্ষা করছিলেন, বদ্ধ কাঁচের নল, ঠিক আছে। সো এই পরীক্ষা নিরীক্ষা করার সময় তিনি দেখলেন যে একদিকে তিনি যোগ করলেন হচ্ছে ক্যাথোড, আরেকদিকে যোগ করেন হচ্ছে অ্যানোড। আশা করি অ্যানোড মানে জানো, অ্যানোড মানে হলো ব্যাটারি প্লাস দিকটা, ক্যাথোড মানে হলো হচ্ছে ব্যাটারি মাইনাস দিকটা। যাই হোক, তো তিনি ক্যাথোড আর অ্যানোডকে যোগ করলেন, ওকে, দিয়ে এটাকে একটা উচ্চ ভোল্টের সাথে যোগ করে দিলেন, ঠিক আছে, যেটা মানে অন্ততপক্ষে সব বইয়ে লেখা আছে যে এটা হলো হচ্ছে অ্যাপ্রক্স 10,000 ভোল্ট, ঠিক আছে। তাহলে এরপরে তিনি কী দেখলেন? এরপরে দেখলেন যখনই তিনি 1000 ভোল্ট সাপ্লাইটা অন করছেন তখন কিছু হচ্ছে না, ঠিক আছে। এরপরে তিনি কি করলেন একটা বায়ু নিষ্কাশন পাম্প লাগালেন, অ্যান্ড এই বায়ু নিষ্কাশন পাম্প দিয়ে এর ভিতরের বায়ুটাকে বের করে দিলেন, ঠিক আছে। বায়ুটা বের করে এর যে বায়ুচাপ সেটাকে নিয়ে এলেন হচ্ছে 0.01 mmHg-তে, মানে 0.01 মিলিমিটার পারস্তম্ভের চাপের সমান। এরপরে কি দেখতে পেলেন, এরপরে যখনই তিনি সাপ্লাইটা অন করলেন কারেন্টের, তখনই দেখতে পেলেন যে ক্যাথোড থেকে অ্যানোডের দিকে কিছু রশ্মি যাচ্ছে, কিছু একটা যাচ্ছে বারবার, ওকে। অ্যান্ড তিনি এটাই খুঁজলেন যে এটা কী জিনিস যাচ্ছে, ঠিক আছে। ক্যাথোড থেকে যাচ্ছেন, অ্যানোডে টাচ করছে, ওকে, একটা রশ্মি। যদিও রশ্মিটা কিন্তু অদৃশ্য, মানে রশ্মিটা তিনি ডাইরেক্টলি চোখে দেখতে পারেননি, রশ্মিটা কিন্তু অদৃশ্য, এটা মনে রাখতে হবে। রশ্মিটা তিনি ফটোপ্লেটের সাহায্যে দেখছিলেন যে হ্যাঁ একটা যাচ্ছে কিছু একটা, ঠিক আছে। এইবারে যিনি পরীক্ষাটা করছিলেন তিনি হলেন হচ্ছে উইলিয়াম ক্রুক্স। তো উইলিয়াম ক্রুক্স এইটুকু বলেই এখানে তার কাজ শেষ করে দিলেন। এরপরে বাকি যে সমস্ত কাজ আছে সেই সমস্ত কাজটা করলেন হচ্ছে নেক্সট বিজ্ঞানী, যিনি হলেন হচ্ছে জে থমসন। কোশ্চেনে জে থমসন এবারে কী আবিষ্কার করে ফেললো? জে থমসন এই যে ক্যাথোড রশ্মি এলো, সেম ক্যাথোড রশ্মিকেই আবার তৈরি করলো, ওকে, সেম কাঁচের নল নিলেন, বায়ু নিষ্কাশন করে দিলেন, একদিকেতে তিনি ক্যাথোড যোগ করলেন, একদিকে অ্যানোড যোগ করলেন, সেম নিয়ে আবার ওই 10,000 ভোল্টের সাপ্লাই দিলেন, ওকে। অ্যান্ড তিনি এর উপরে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করলেন, ঠিক আছে। তিনি দেখলেন যে এই যে ক্যাথোড রশ্মিটা বেরোচ্ছে, ক্যাথোড রশ্মিগুলো যে বেরিয়ে যাচ্ছে অ্যানোডের দিকে, তো এই ক্যাথোড রশ্মি বেরিয়ে যখন অ্যানোডের দিকে যাচ্ছে তখন দেখলেন এটা ক্যাথোডের যে ক্যাথোডের পাথ সঙ্গে পারফেক্ট 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে বেরোচ্ছেন, মানে এই যে অ্যাঙ্গেলটা সেটা তিনি বললেন হচ্ছে 90 ডিগ্রি, ওকে। তাহলে একদম রশ্মিগুলো পুরো ক্যাথোডের সঙ্গে টোটালি 90 ডিগ্রি কোণ করে বেরোচ্ছে, এটা তিনি প্রথম সিদ্ধান্ত করলেন। তারপরে কি করলেন, তিনি এখানে একটা হালকা পাখা ডাকলেন, ওকে, হালকা একটা পাখা টাইপের ডাকলেন, অ্যান্ড দেখলেন যে এই পাখাটা যত আমি ভোল্টেজ বাড়াচ্ছি তত পাখাটা ঘুরছে, অ্যান্ড ভোল্টেজ যত বাড়াবো পাখাটা তত স্পিডে ঘুরবে। অতএব একটা পাখা কখন ঘুরতে পারে? একটা পাখা তখনই ঘুরতে পারে যখন আমরা পাখার ব্লেডে কোনো প্রেশার দিচ্ছি, সেটা ইলেকট্রিসিটি হতে পারে। কিন্তু এখানে তো আর ইলেকট্রিসিটি নেই, তাই যখন ইলেকট্রিসিটি নেই তা আমি যদি একটা পাখা আছে অ্যান্ড মানে এরকম টাইপের ফ্যান, ধরো এরকম টাইপের আছে, আবার পিছন দিকে এরকম টাইপের ব্লেড আছে, এরকম টাইপের কল্পনা করতে পারো। এটার উপর আমি যদি একদিকে যদি জল ফেলি তাহলে এটা ঘুরতে থাকবে। তাহলে সেমটাই বোঝা যায় যে যখন একটা পাখা এখানে ঘুরছে, দ্যাটস মিন এই পাখাটাতে কিছু একটা আঘাত করছে, মানে কোনো একটা পার্টিকেল, কোনো একটা কণা, এই কণাটারই তিনি নাম দিলেন হচ্ছে ইলেকট্রন। এই কণাটার উপর আরও অনেক কিছু পরীক্ষা নিরীক্ষা করলেন, দেখলেন যে আমি যদি এখানে একটা পজিটিভ আধানযুক্ত প্লেট দিয়ে দিই তাহলে এই যে রশ্মিটা বেরোচ্ছে এটা পজিটিভ আধান দিকে বেঁকে যায়, রান্না পৌঁছতে পারে না, পজিটিভ আধান দিকে বেঁকে যায়। একমাত্র ঋণাত্মক তড়িৎগ্রস্ত কোণাই কিন্তু পজিটিভের সাথে অ্যাট্রাক্ট হয়। তাইলে বোঝা গেল যে এই যে রশ্মিগুলো বেরোচ্ছে এইগুলোর প্রকৃতি কিন্তু ঋণাত্মক, ঠিক আছে। এটা জে থমসন করলেন। এবং তারপরে তিনি ফটোগ্রাফিক প্লেট লাগিয়ে এর সম্পূর্ণ যে
গতিপথ সেটা মেজার করলেন ফটোগ্রাফিক প্লেট লাগিয়ে তিনি দেখলেন যে ফটোগ্রাফিক প্লেটের উপরে এই ক্যাথোড পড়লে একটা প্রতিপ্রবাহ সৃষ্টি হয়। তো এইগুলো থেকে আরও কিছু পরীক্ষা করে তিনি বুঝতে পারলেন যে এই যে বস্তুটা বেরোচ্ছে, এই যে আমরা ক্যাথোড রশ্মি দেখতে পাচ্ছি, সো এই যে ক্যাথোড রশ্মি, এই ক্যাথোড রশ্মিটা হলো হচ্ছে একটা নেগেটিভ আধানযুক্ত কণা, একটা নেগেটিভ আধানযুক্ত কণা, ঠিক আছে। অ্যান্ড এই কণাটার তিনি নাম দিলেন হচ্ছে, আমরা যে নাম এখন জানি সেটা ইলেকট্রন। তাহলে এইভাবেই যে থমসন 1897 সালে ইলেকট্রনের আবিষ্কারটা করলেন। ওকে, তাহলে ইলেকট্রনের আবিষ্কার এখান পর্যন্ত ক্লিয়ার হয়ে গেল। ইলেকট্রন আবিষ্কার আর কিছু আপাতত নেই। এবারে আসছি নেক্সট জিনিসে। নেক্সট জিনিসটা কি? নেক্সট হলো হচ্ছে ইলেকট্রন তো বেরিয়ে গেল, এবার ইলেকট্রনের নামকরণ বেরিয়ে গেল। তিনি কিছু পরীক্ষা নিরীক্ষার মধ্যে দেখলেন যে ইলেকট্রনের আধান আছে। ইলেকট্রনের আধানটা কত? ইলেকট্রনের আধানটা হলো হচ্ছে 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম্ব। ওকে, কুলম্ব আধানের একক, বিজ্ঞানী কুলম্বের নাম অনুসারে হয়েছে। দেখলেন যে ইলেকট্রনের আধান হলো 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম্ব। এছাড়া বা ইএসইউ, ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট দেখতে গেলে হলো হচ্ছে -4.8 ইন্টু 10⁻⁻10 ইএসইউ। এর মধ্যে পরীক্ষা নিয়ে বার করলেন। এছাড়া তিনি যেটা বার করলেন সেটা হচ্ছে ইলেকট্রনের ভর। ইলেকট্রনের ভর তিনি বের করেন হচ্ছে অ্যাপ্রক্স 9.1 ইন্টু 10⁻31 কেজিস। ঠিক আছে, এই তথ্যগুলো যে থমসন বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে বের করলেন। ঠিক আছে, এবারে আমরা জানি যে রশ্মি মানে মূলত বোঝাই হচ্ছে আলোক রশ্মি, আলোকে। কিন্তু এখানে যে ক্যাথোড রশ্মি বেরোয় জন্য আলো নয়, এটা ইলেকট্রনের স্রোত। ঠিক আছে, সো দ্যাট ইজ ওয়াই এটা কিন্তু আলোক রশ্মি বলা হবে না, এটা ক্যাথোডের রশ্মি, এটা ইলেকট্রনের রশ্মি। অনেকগুলো ছোটো ছোটো পার্টিকেল, ইলেকট্রন, অনেকগুলো ছোটো ছোটো ইলেকট্রন, খুব ছোটো ছোটো ইলেকট্রন পার্টিকেল খুব দ্রুত গতিতে যাচ্ছে, এটা হলো হচ্ছে ক্যাথোড রশ্মি। ঠিক আছে, যাই হোক, তাহলে এরপরে যেটা হলো সেটা হলো হচ্ছে প্রোটন আবিষ্কার। প্রোটন আবিষ্কার কী করে হলো? যে যখন এই একই রকম এই ক্যাথোড নলে, একই রকম এরকম এই তড়িৎমক্ষণ নলেতে তিনি কী করছিলেন, তড়িৎমক্ষণ নলেতে নিলেন তড়িৎমক্ষণ নল, একদিকে যোগ করলেন ক্যাথোড, একদিকে যোগ করলেন কিছু না, কারণ এখানে অ্যানোডটা ছিল না, অ্যানোডটা ছিল হচ্ছে মাঝখানে। কিন্তু অ্যানোডের বৈশিষ্ট্য কি? অ্যানোডের মধ্যে করা হয়েছিল হচ্ছে ছিদ্র, অ্যানোডের মধ্যে করা হয়েছিল ছিদ্র। তাহলে এটা আমাদের প্লাস প্লেট, এটা মাইনাস প্লেট, দুটোকে সেম আবার একই রকমভাবে ব্যাটারির সঙ্গে যুক্ত করলেন। ওকে, তড়িৎ প্রবাহ অন করলেন। এটা কি করছেন? এটা করছেন হচ্ছে সায়েন্টিস্ট গোল্ডস্টেইন, সায়েন্টিস্ট গোল্ডস্টেইন। ঠিক আছে, এবারে তিনি কি দেখলেন? তিনি দেখলেন যে একইভাবে এই সময়ও মানে ক্যাথোড রশ্মি থেকে তো যাচ্ছে, ক্যাথোড রশ্মি থেকে যাচ্ছে অ্যান্ড চলে যাচ্ছে, অসুবিধা নেই। ওকে, পুরো নর্মাল একই ঘটনা তিনি বারবার দেখতে পেলেন। এবারে কী করলেন? জিনিসটাকে চেঞ্জ করলেন। কীভাবে চেঞ্জ করলেন? ব্যাপারটা কী করলেন যে তিনি এইটাকে বানিয়ে দিলেন, মানে যেটা আগে ছিল হচ্ছে ক্যাথোড, সেটাকে তিনি চেঞ্জ করলেন। ক্যাথোডটা হয়ে গেল হচ্ছে অ্যানোড, অ্যান্ড অ্যানোডের জায়গাটা হয়ে গেল হচ্ছে ছিদ্রযুক্ত ক্যাথোড, ছিদ্রযুক্ত ক্যাথোড। ঠিক আছে, এইবারে তিনি কী দেখলেন? যে ক্যাথোড থেকে তো নর্মাল যেমন রশ্মি বেরোতো, রশ্মি বেরিয়ে অ্যানোডের দিকে যাচ্ছে, কিন্তু দেখা গেল যে পিছন দিকেও কিছু রশ্মি যাচ্ছে। এই পিছন দিকে রশ্মিটা কেন যাচ্ছে? যেটা তিনি সোর্স খুঁজে পেলেন না। পরে দেখতে দেখতে পেলেন যে এই পিছনের রশ্মিটা কী হচ্ছে, যে অ্যানোড থেকে কিছু কয়েকটা রশ্মি এই ছিদ্র হয়ে পিছন দিয়ে বেরোচ্ছে। অ্যানোড থেকে কয়েকটা রশ্মি ছিদ্র হয়ে পিছন দিয়ে বেরোচ্ছে, কয়েকটা রশ্মি ছিদ্র হয়ে পিছন দিয়ে বেরিয়ে যাচ্ছে। এই রশ্মিগুলো তিনি দেখছিলেন। অতএব ক্যাথোড থেকে যেমন অ্যানোডের দিকে চলে যাচ্ছে, তেমনি অ্যানোড থেকেও কিন্তু ক্যাথোডের দিকে কিছু একটা জিনিস আসছে। এবারে গোল্ডস্টেইন বললেন যে এই অ্যানোড থেকে ক্যাথোডের দিকে যে জিনিস আসছে এইগুলো কী জিনিস। ঠিক আছে, তাহলে এরপরে তিনি পরীক্ষা করলেন বিভিন্ন, এবং তারপরে তিনি জানতে পারলেন যে এই যে বস্তুটা আসছে এটা নেগেটিভ প্লেটের দিকে অ্যাট্রাক্টেড হয়, অতএব এটা ধনাত্মক তড়িৎগ্রস্ত কণা। ওকে, এটা বেরোচ্ছে হচ্ছে অ্যানোড থেকে, কিন্তু আরেকটাও
কিন্তু আরেকটা থিওরিও বলে হচ্ছে যে এটা বেরোচ্ছে ভিতরে যে গ্যাস আছে হিলিয়াম গ্যাস বা হাইড্রোজেন গ্যাস, সেই গ্যাসটা আয়নিত হয়ে তার থেকে প্রোটনগুলো বেরোচ্ছে। যাই হোক, তবে প্রাথমিকভাবে তো অ্যানোড থেকেই বেরোচ্ছিল। হয়ে গেল। তো এখান পর্যন্ত কোনো অসুবিধা নেই, এখান পর্যন্ত ছিদ্রযুক্ত ক্যাথোডের কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেল আশা করছি। যাই হোক, তো কোনো অসুবিধা নেই, নর্মাল চললো। যে রশ্মিগুলো বেরোচ্ছিলো সেগুলো নিয়ে পরীক্ষা নিরীক্ষা হলো, অ্যান্ড জানা গেল যে রশ্মিগুলো যেগুলো আছে ওগুলো প্লাস আধানযুক্ত। এর আধানটাকে আবার পরিমাপ করা হলো। এর আধান বেরোলো হচ্ছে ইলেকট্রনের যে আধান ছিল, ইলেকট্রনের আধান আমরা বের করেছিলাম হচ্ছে -1.6 × 10⁻⁹ কুলম্ব। অ্যান্ড দেখা গেল যে এই যে নতুন বস্তুটা বেরোলো, এই নিউ বস্তুটার আধান সেম, বাট শুধু মাইনাস চিহ্ন থাকবে না, অর্থাৎ পজিটিভ 1.6 × 10⁻⁹ কুলম্ব × 10⁻⁹ কুলম্ব। ঠিক আছে, ওকে, তাহলে আশা করি এখানে আর কোনো অসুবিধা নেই। নেক্সট তিনি দেখলেন যে এর যে ভরটা আছে সব ঠিক আছে, কিন্তু এর যে ভরটা আছে এর ভর ইলেকট্রনের থেকে অনেক বেশি। তিনি দেখলেন হচ্ছে এর ভর হচ্ছে প্রায় 1.6725 × 10⁻⁻24 গ্রামস। ঠিক আছে, যেটা ইলেকট্রনের থেকে অনেকটা বেশি, প্রায় 1836 গুণ বেশি ইলেকট্রনের থেকে। ঠিক আছে, সমান প্রোটন। তারপরে গোল্ডস্টাইন এইটার নাম দেন হচ্ছে প্রোটন। সেই সময় চলছে হচ্ছে 1836। ওকে, সো আশা করি এখান পর্যন্ত আর কোনো অসুবিধা থাকলো না। গুড। তাহলে ইলেকট্রন আবিষ্কার হয়ে গেল, প্রোটন আবিষ্কার হয়ে গেল। এরপর আমরা জানি যে আরেকটা জিনিস থেকে গেল, সেটা হচ্ছে নিউট্রন। ওকে, নিউট্রনটা কী করে আবিষ্কার হলো? নিউট্রনটা আবিষ্কার করেছিলেন হচ্ছে রাদারফোর্ড। ওকে, রাদারফোর্ড আর স্যাডউইক প্রথমে করলেন হচ্ছে রাদারফোর্ড একটা ধারণা দিয়েছিলেন, অ্যান্ড তারপরে জিনিসটা আবিষ্কার করেন হচ্ছে আমাদের স্যাডউইক। ওকে, তো স্যাডউইক কীভাবে আবিষ্কার করলেন সেটা আমরা এবারে দেখে নিচ্ছি। স্যাডউইক কী করলেন? সিম্পল একটা পরীক্ষাগারে বিক্রিয়া ঘটাচ্ছিলেন। সেটা হচ্ছে বেরিলিয়ামের আমরা জানি পরমাণু ক্রমাঙ্ক 4, আর বেরিলিয়ামের ভর সংখ্যা হচ্ছে 9। তার সাথে তিনি কী করলেন? একটা আলফা কণা অর্থাৎ হিলিয়াম নিউক্লিয়াসের বিক্রিয়া ঘটালেন, এবং দেখা গেল যে এই বিক্রিয়া থেকে বেরোলো হচ্ছে কার্বন। কোনো অসুবিধা নেই, কিন্তু এর সঙ্গে আরেকটা জিনিস বেরোলো, যেটা হচ্ছে একটা নিউট্রন কণা। এইভাবে একটা কণা বেরোলো যেটার ভর তিনি দেখলেন যে প্রোটনের ভরের প্রায় সমান, এবং এর যে আধান আছে এর আধানটা নিউট্রাল, অর্থাৎ এর কোনো আধান নেই। তিনি এই স্যাডউইক এই যে কণাটা বেরোলো, এই নতুন যে কণাটা বেরোলো নিউট্রন, এটা তিনি নামকরণটা করলেন, অর্থাৎ নিউট্রন নামকরণ করেন স্যাডউইক। ওকে, তাহলে আশা করি এখানেও আর কোনো অসুবিধা নেই। ওকে, নিউট্রন পর্যন্ত আবিষ্কার হয়ে গেল। এরপরে রাদারফোর্ডের ব্যাপারটা দেখতে হবে, যে রাদারফোর্ড কী করছিলেন? সোনার পাতের পরীক্ষা করলেন। সোনার পাতের পরীক্ষার মধ্যে দিয়ে তিনি করতে চাইলেন হচ্ছে পরমাণু গঠনটা কীরকম হয়। ঠিক আছে, যাই হোক, এর আগে একজন ব্যক্তি ছিলেন, তিনি হলেন হচ্ছে থমসন, বা জে থমসন। আগেও নামটা নিলাম, জে থমসন। তো থমসন কী করলেন? থমসনও এই পরমাণুটা কেমন দেখতে হয় সেটা নিয়ে একটা থিওরি প্রকাশ করলেন। তো তার থিওরিটা কেমন ছিল? তিনি তার থিওরিতে দেখালেন যে মানে একটা পরমাণু দেখতে হচ্ছে সুষম গোলক টাইপের, অ্যান্ড সুষম গোলকের মধ্যে যে ইলেকট্রনগুলো আছে, ইলেকট্রনগুলো সুষমভাবে ছড়িয়ে থাকে এরম টাইপের। এটাকে ওয়াটারমেলন মডেল বলা হয়, যেমন ওয়াটারমেলন বা তরমুজের মধ্যে বীজগুলো সমানভাবে ছড়িয়ে থাকে, তাই এটাকে ওয়াটারমেলন বা পাম্প পুডিং মডেল বলা হয়। তো এই পাম্প পুডিং মডেল বা ওয়াটারমেলন মডেলটা থমসন আবিষ্কার করেছিলেন। ঠিক আছে, কারণ তখন নিউট্রন আবিষ্কার হয়নি বা ইলেকট্রন কোথায় থাকে সেটা নিয়েও কোনো আবিষ্কার হয়নি। কিন্তু এই ধারণাটা ভাঙলো যখন এলেন হচ্ছে রাদারফোর্ড কী করলেন? পরীক্ষা করেন হচ্ছে আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা। রাদারফোর্ডের সবথেকে বিখ্যাত পরীক্ষা, যেটা হচ্ছে আমাদের আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা। তো আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষাটা কী এবারে সেটা দেখে নেওয়া যাক। আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষাতে তিনি কী করলেন? প্রথমত তিনি নিলেন হচ্ছে একটা সোনার পাত। মনে রাখবে যে সোনা হচ্ছে পৃথিবীর সবথেকে নমনীয় মেটাল, কারণ এটাকে একটা পরমাণুর বেধ পর্যন্ত
এটাকে পাতলা করা যায়, লিটারালি 1 পরমাণুর বেধ পর্যন্ত এটাকে পাতলা করা যায়। তাই তিনি সোনা নিয়ে করলেন, কারণ একটা ধাতু তো পরমাণু দিয়ে তৈরি, সব জিনিসের যেহেতু পরমাণু দিয়ে তৈরি, তাই এই সোনার পরমাণু কেমন টাইপের হয় সেটা দেখলে মোটামুটি পরমাণুর সম্পর্কে ধারণা আসবে। ঠিক আছে, এবারে কী করলেন, তিনি একটা চেম্বার রাখলেন। চেম্বারটাতে কী ছিল, চেম্বারটা ছিল হচ্ছে আলফা কণার উৎস, একটা তেজস্ক্রিয় পদার্থ বেরিলিয়ামের। যাই হোক, তো এবারে চেম্বার থেকে কী করলেন, আলফা কণা বিচ্ছুরণ করলেন, মানে কন্টিনিউ আলফা কণা এটার উপরেই সোনার পাতের উপর ছুড়লেন আলফা কণা। এবারে এই যে সোনার পাত আছে, সোনার পাতটাকে তিনি ঘিরে দিলেন হচ্ছে জিঙ্ক সালফাইডের পর্দা দিয়ে। জিঙ্ক সালফাইডের পর্দা দিয়ে, জিঙ্ক সালফাইড কি আমাদের সেই ফটোগ্রাফিক প্লেটের মতো, যদি এখানে আলফা কোণার টাচ হয় তাহলে আলফা কোণার টাচ হলে ওখানে একটা প্রতিপ্রভা, একটা বিন্দু সৃষ্টি হবে। এবারে তিনি কি দেখলেন যে বেশিরভাগ যে আলফা কণাগুলো আছে, বেশিরভাগ আলফা কণাগুলো এখান থেকে বেরিয়ে সোজা পাতের মধ্যে দিয়ে চলে যাচ্ছে। আলফা কণা বেরোলো উৎস থেকে, সোজা পাতের মধ্যে দিয়ে গিয়ে পিছনে চলে গেল, অ্যান্ড যেখানে গেল সেখানে একটা প্রতিপ্রভা, একটা পয়েন্ট সৃষ্টি করলো, যেখানে একটা আলফা কণার টাচ হয়েছে। তিনি দেখলেন যে বেশিরভাগ আলফা কণাগুলো এইভাবে সুন্দর বেরিয়ে পিছনে গিয়ে টাচ হয়ে যাচ্ছে। ওকে, তিনি এটাই দেখলেন। কিছু আলফা কণা, কয়েকটা আলফা কণা এসে কিছুটা বেঁকে যাচ্ছে, হালকা একটু বেঁকে হচ্ছে, কিছুটা প্রায় 90 ডিগ্রি কোণে বেঁকে যাচ্ছে। অ্যান্ড এখানে সবচেয়ে মজাদার ব্যাপার, কয়েকটা আলফা কণা কী হলো, যে রাস্তা দিয়ে যাচ্ছিল টাচ করার পর সেই রাস্তা দিয়ে সেমভাবে আবার ফিরে চলে এলো। আশা করি বুঝতে অসুবিধা হলো না। কয়েকটা আলফা কণার কী হলো, কয়েকটা আলফা কণা যে রাস্তা দিয়ে যাচ্ছিল সেইখান দিয়ে আবার ফিরে চলে এলো। তাহলে তিনি এই যে আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা, এই আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা থেকে বিজ্ঞানী রাদারফোর্ড তার পরমাণু মডেল নিয়ে এলেন, যাকে আমরা রাদারফোর্ডের পরমাণু মডেল বলি, যেটাই সবচেয়ে বেশি দিন পর্যন্ত স্বীকৃত হয়েছিল। ঠিক আছে, তাহলে এবার আমরা এই রাদারফোর্ডের পরমাণু মডেলটাকে নিয়ে এবারে দেখছি রাদারফোর্ড কীভাবে কী করলেন। ঠিক আছে, প্রথমত তিনি পেলেন যে একটা, ধর আমি আগে সোনার পাতটা এঁকে নিচ্ছি, সোনার পাত যেমন গোল্ডেন দিয়ে আঁকি, তাহলে সোনার পাতটা এঁকে নিচ্ছি, ধরো এইভাবে অ্যাটমগুলো আছে সোনার পাতের। ঠিক আছে, তাহলে এর থেকে তিনি কি বুঝতে পারলেন যে একটা অ্যাটম, জুম করে নিলাম, একটা অ্যাটমের মধ্যে বেশিরভাগ স্থানটা হলো ফাঁকা। এই যে আমি ইয়েলো দিচ্ছি, এটা নিউক্লিয়াসে ধরছি আমি। ঠিক আছে, নিউক্লিয়াস এঁকে নিয়েছি, তাহলে আমি নিউক্লিয়াসটা এঁকে নিয়েছি। তাহলে যখন দেখছেন যে বেশিরভাগগুলোই এখান দিয়ে সোজা বেরিয়ে যাচ্ছে, দ্যাটস মিন এই আলফা কোণার বেশিরভাগ স্থানটাই হলো হচ্ছে ফাঁকা। সেই কারণে তো বেশিরভাগগুলো একদম নির্ভয়ে বেরিয়ে যাচ্ছে, আলফা কণাগুলো একদম সোজা বেরিয়ে যাচ্ছে। খুব কম সংখ্যক আলফা কণা কী করছে, যখন নিউক্লিয়াসে খুব কাছাকাছি চলে আসছে, যেহেতু মনে রাখবে আলফা কণা কিন্তু পজিটিভ হয়, অনেকটা পজিটিভ, তাই আর নিউক্লিয়াস পজিটিভ, তাই নিউক্লিয়াসের বিকর্ষণের ফলে সামান্য বেঁকে চলে যাচ্ছে। ওকে, কয়েকটা আলফা কণা নিউক্লিয়াসের কাছাকাছি এসে সামান্য বেঁকে যাচ্ছে। আর কয়েকটা আলফা কণা যেগুলো ডাইরেক্টলি নিউক্লিয়াসেতে টাচ করতে যাচ্ছিল, সেই আলফা কণাগুলো নিউক্লিয়াসে ধাক্কা খেলো, অ্যান্ড নিউক্লিয়াসে ধাক্কা খাওয়ার পর আবার সেম পথে আবার ফিরে চলে এলো, মানে 180 ডিগ্রি কোণে বিক্ষিপ্ত এটাকেই বলা হয়। অর্থাৎ কয়েকটা আলফা কণা যেগুলো একদম নিউক্লিয়াসে গিয়ে লেগেছিলো সেগুলো আবার সেম পথে আবার ফেরত চলে এলো। ঠিক আছে, তো এর থেকে তিনি এই সিদ্ধান্তগুলো করেন যে পরমাণুর মধ্যে বেশিরভাগ স্থানটাই হলো হচ্ছে ফাঁকা। ওকে, পরমাণুর মধ্যে বেশিরভাগ স্থানটাই হলো হচ্ছে ফাঁকা। পরমাণুর সমস্ত ধনাত্মক আধান পরমাণুর কেন্দ্রে খুব ছোট একটা জায়গার মধ্যে আবিষ্ট হয়ে আছে, অর্থাৎ পরমাণু বেশিরভাগ জায়গা ফাঁকা, তার তুলনায় খুব নগণ্য একটা জায়গাতে পরমাণুর সমস্ত ভর আবিষ্ট হয়ে আছে। পরমাণুর যে কেন্দ্র আছে সেটা ধনাত্মক আধানযুক্ত, পরমাণুর কেন্দ্র অত্যন্ত বেশি ভরযুক্ত। পরমাণু কেন্দ্রে ইলেকট্রন নেই, কারণ ইলেকট্রনের পক্ষে আলফার মতো একটা ভারী কণাকে আবার রিপেল করে দেওয়া সম্ভব নয়। দ্যাটস নিউক্লিয়াসে ইলেকট্রন নেই, নিউক্লিয়াসে অন্য কিছু আছে যেটা ভারী। অর্থাৎ তিনি পেলেন যে নিউক্লিয়াসেতেই সমস্ত ধনাত্মক আধানটা আছে, অ্যান্ড যে ইলেকট্রনগুলো সেগুলো বাইরে কোনো কক্ষপথে ঘুরছে। এর থেকে তিনি তার রাদারফোর্ড মডেল অবতারণা করেন, যেটা আমরা বর্তমানে পড়ছি। ঠিক আছে, এবারে এই রাদারফোর্ড মডেলে কিছু ত্রুটি ছিল, যেমন এই রাদারফোর্ড মডেলে বলা হয়েছিল
যে এইখানে কক্ষপথগুলো একটা নিউক্লিয়াস যদি থাকে, একটা যদি নিউক্লিয়াস থাকে, তাহলে সেই নিউক্লিয়াসের চারপাশে ইলেকট্রনগুলো ঘুরছে, অ্যান্ড ইলেকট্রনগুলো স্থির শক্তি কক্ষপথে ঘুরছে। যদি এভাবে ঘুরতে থাকে তাহলে একটা পজিটিভ আর একটা নেগেটিভ আধানের সংস্পর্শে কিছুটা পরিমাণে শক্তি বিকিরণ হতে থাকবে। অ্যান্ড এই শক্তি বিকিরণের ফলে কী হবে, এই শক্তি বিকিরণের ফলে ইলেকট্রনটা ক্রমশ নিউক্লিয়াসের কাছাকাছি আসতে থাকবে এবং একসময় সেটা নিউক্লিয়াসে গিয়ে আঘাত খাবে। ফলে পরমাণু কোনো স্থায়ী হতেই পারে না। পরমাণু যদি এভাবে দেখা যায় তাহলে পরমাণু 1 বা 2 সেকেন্ডের বেশি কোনোদিন স্থায়ী হতেই পারে না, মানে পুরো পৃথিবীর 1-2 সেকেন্ডে ধ্বংস হয়ে যাওয়ার কথা, কিন্তু সেটা তো হয় না। অতএব এই সমস্ত জিনিসগুলোকে ঠিক করলেন হচ্ছে আমাদের রাদারফোর্ডেরই ছাত্র, যিনি হলেন হচ্ছে বোর, ঠিক আছে, যিনি হচ্ছে নিলস বোর, ঠিক আছে। রাদারফোর্ডে আরও কয়েকটা অসুবিধা ছিল, মানে কয়েকটা প্রবলেম ছিল, যেমন এটা হাইড্রোজেনের রেখা বর্ণালীর ব্যাখ্যা দিতে পারে না, বা এটা তড়িৎচুম্বকীয় বিকিরণের ব্যাখ্যা দিতে পারে না, বা এটা ম্যাক্সওয়েলের তড়িৎচুম্বকীয় তরঙ্গকে অস্বীকার করে দিচ্ছে। সো দ্যাট ইজ ওয়াই সামথিং কয়েকটা অসুবিধা আরও রাদারফোর্ডের মডেলে ছিল, যা মূল রাদারফোর্ডের মডেল এখানে ক্লিয়ার হয়ে গেছে, ঠিক আছে। তাহলে এরপরে যে আমাদের যে মূল পরমাণু মডেলটা আমরা যেটা এখন পড়ছি সেটা হলো হচ্ছে বোর মডেল। তো বোর মডেলটা তিনি আবিষ্কার করলেন কে, নিলস বোর। 1913 সাল, তখন চলছে হচ্ছে 1913 সালেতে নিলস বোর এই পরমাণু মডেলটাকে আবিষ্কার করলেন। নিলস বোর এই পরমাণু মডেলের আবিষ্কার করলেন। ওকে, তাহলে এই পরমাণু মডেলে কী হলো, পরমাণু মডেলটাতে বলা হলো যে পরমাণুর নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো কিছু বৃত্তাকার কক্ষপথে প্রদক্ষিণ করছে, কিন্তু এগুলো স্থির শক্তির কক্ষপথ। কী এগুলো হলো হচ্ছে স্থির শক্তির কক্ষপথ। ওকে, অর্থাৎ এই কক্ষপথে ইলেকট্রন থাকলে তার থেকে কোনো শক্তি আসেও না, তার থেকে কোনো শক্তি বর্জনও হয় না। যখন এর থেকে অন্য কোনো কক্ষপথে একটা ইলেকট্রন নামবে বা নিম্ন স্তরে উঠবে, তখন একমাত্র ইলেকট্রনের শক্তির গ্রহণ বর্জনটা হবে। এই সময় বোর মডেলের মাধ্যমে তিনি আরেকটা জিনিস বলেন যে একটা ইলেকট্রন যাচ্ছে, তার যে কৌণিক ভরবেগ সেটা হলো হচ্ছে mvr = nh/2π। এটা বোর মডেলের একটা অতি গুরুত্বপূর্ণ স্বীকার্য, এটা মাথায় রাখতে হবে, mvr = nh/2π। যদি আমি বোর মডেল সম্পর্কিত সমস্ত অঙ্ক করাবো, অ্যান্ড অরবিটালের ক্ষেত্রে আমরা টোটাল অ্যানিমেশন ইউজ করব, কারণ অরবিটালটা যেগুলো আছে সেগুলো বোঝার জন্য অ্যানিমেশনের যথেষ্ট প্রয়োজন আছে। তো পরের দিন যেটা হবে সেটা হলো যে বোর মডেল সম্পর্কিত সমস্ত অঙ্ক, এবং তারপরে আমরা জানবো হচ্ছে আমাদের বর্তমান সময়ে যেটা প্রচলিত সেটা হলো হচ্ছে আমাদের কোয়ান্টাম মডেল। তো এই কোয়ান্টাম মডেল অলমোস্ট সব কিছুকে ব্যাখ্যা করতে পারে, কিছু ক্ষেত্রে এখনও কোয়ান্টাম মডেল অসম্পূর্ণ, তবে এই কোয়ান্টাম মডেল বেশিরভাগ সব জিনিসকেই ব্যাখ্যা করতে পারে। সো দ্যাট ইজ ওয়াই এই কোয়ান্টাম মডেল নিয়ে পরের দিন থেকে আলোচনা হচ্ছে। অ্যান্ড পরের দিন আলোচনার আগে আমরা অবশ্যই বোর মডেল থেকে কিছু পরিমাণে অঙ্ক করে নেব, অ্যান্ড তারপরে বোর মডেল শেষ করে আমরা স্টার্ট করে দেবো হচ্ছে অঙ্কর পার্টটা, তড়িৎচুম্বকীয় বিকিরণ, অ্যান্ড তারপরে বোর মডেলের স্বীকার্য, বোর মডেলের অ্যাপ্লিকেশন, এইসব আমরা পরের ভিডিওতে করব। তাহলে আজকের জন্য এতটাই, থ্যাংক ইউ।